ডেপুটি গভর্নর এবং নির্বাহী পরিচালক মহোদয়গুলোর সাথে একটা অনানুষ্ঠানিক সভায় মিলিত হন। তো সবার শুরুতে উনি বলেন যে কেন্দ্রীয় ব্যাংক একটি রেগুলেটর, শুধু কেন্দ্রীয় ব্যাংক বলে কথা না, সকল রেগুলেটরের উচিত মিডিয়াতে যত কম বক্তব্য প্রদান করা যায়, কেননা বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের যে কোনো বক্তব্য সোসাইটিতে পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে এবং তার ওয়েটও অনেক বেশি থাকে। অতএব অবশ্যই বাংলাদেশ ব্যাংক একটা মিডিয়া বান্ধব রেগুলেটরি বডি, মিডিয়ার সাথে আমাদের নিবিড় যোগাযোগ থাকবে। তবে ডে টু ডে ব্রিফ করা এই ধরনের ঘটনা হয়তো বা ঘটবে না। এখন আপনাদের সাথে যোগাযোগ থাকবে স্পোক্স পার্সনের মাধ্যমে। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বিভিন্ন প্রশ্ন আমাদের কাছে পাঠাবেন, আমরা সেগুলোর উত্তর পাঠাবো এবং গুরুত্বপূর্ণ সময়গুলিতে আমরা মিলিত হবে এভাবে ব্রিফিং করব। কখনো হয়তো বা গভর্নর মহোদয়ও আপনাদের উদ্দেশ্যে ব্রিফ করবেন। এই মেসেজটা উনি আজকে দিয়েছেন, অর্থাৎ মিডিয়ার সাথে তার ইন্টারেকশনটা কম হবে। তবে এই মেসেজ দেয় না যে বাংলাদেশ ব্যাংক মিডিয়া বান্ধব কালচার থেকে দূরে সরে যাচ্ছে। এখন যখন ডেপুটি গভর্নর এবং ইডি মহোদয়ের সাথে বক্তব্যের সময় বিভিন্ন জন তাদের বিভিন্ন মতামত প্রদান করেন, তারপর তাদের বক্তব্যের শেষে গভর্নর মহোদয় তার একটি বক্তব্য পেশ করেন। যেহেতু সভাটা ছিল অনানুষ্ঠানিক ধরনের, কারণ এটা অনেকটা ওরিয়েন্টেশন মিটিং, আজকেতে উনি প্রথম চেয়ার করলেন বাংলাদেশ ব্যাংকে এসে স্বাভাবিকভাবে, এবং তার এই ঠিক ফর্মাল মিটিং যেমন হওয়ার কথা, বিভিন্ন ইস্যুভিত্তিক মিটিং হয়, এটাকে সেই ধরনের মিটিংয়ে ফেলা যাবে না। উনি প্রথমে এসে আমাদেরকে কিছু মেসেজ দিলেন এবং কিছু ভিশন, উনি কেন্দ্রীয় ব্যাংককে কি ধরনের কালচার দেখতে চান এবং কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি ইকোনমিটাকে কোন পর্যায়ে নিয়ে যেতে চান। তো উনি প্রথমে এই যে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের সময় যারা ছিলেন গভর্নর মহোদয় এবং প্লাস অর্থ উপদেষ্টা সহ, তাদের সাফল্যের কথাই বলি যে যেহেতু খাদের কিনারে প্রায় পৌঁছে গেছিল আমাদের ইকোনমি, সেই ইকোনমিটাকে সেই জায়গা থেকে সরিয়ে এনে একটা লো লেভেল ইকুইলিব্রিয়াম মেনটেন করে কিছুটা গ্রোথ ওরিয়েন্টেড, কিছুটা ইকোনমিক গ্রোথ ড্রিভেন এমপ্লয়মেন্ট জেনারেটেড ইকোনমির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, যদিও সেটা সক্ষম হয়নি। কিন্তু তাদের যে সাফল্য সেটা হলো স্টেবল একটা ম্যাক্রো ইকোনমি মেনটেন করতে পেরেছে। এখন বর্তমান গভর্নর মহোদয় এবং নির্বাচিত সরকারের মূল উদ্দেশ্য হবে এই ইকোনমিটাকে স্টেবল রেখে এমপ্লয়মেন্ট কিভাবে জেনারেশন করা যায়, এবং এমপ্লয়মেন্ট জেনারেশন বৃদ্ধি করতে হলে বেশ কিছু প্যারামিটারকে অ্যাড্রেস করতে হবে। সেখানে হাই ইন্টারেস্ট রেট একটা ইস্যু, তার পাশাপাশি মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটা এজেন্ডা হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল করা এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে প্রাইস স্টেবিলিটিটাকে এনশিওর করা। এগুলো কেন্দ্রীয় ব্যাংক তার জায়গা থেকে যতটুকু পর্যন্ত দায়িত্ব তার শতভাগই তারা পালন করবে, এবং সেই পালন তো আর গভর্নর মহোদয় একা করবে না, টোটাল সেন্ট্রাল ব্যাংক এবং টোটাল ব্যাংকিং সেক্টর মিলেই কাজগুলো করবে। তো উনি আমাদের সহযোগিতা কামনা করেছেন এবং আমাদের সকলে যারা বক্তব্য দিয়েছেন তারাও গভর্নর মহোদয়কে শতভাগ সহযোগিতা করার আশ্বাস দিয়ে তাকে বাংলাদেশ ব্যাংকে বরণ করে নিয়েছেন নবনিযুক্ত গভর্নর মহোদয় হিসেবে। তো গভর্নর মহোদয় আজকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, এগুলো জাস্ট পয়েন্ট আকারে আপনাদেরকে উল্লেখ করছি, এগুলোর লিখিত কপি আপনাদেরকে দিব, সেটা আপনাদেরকে পরে আপনাদের টিভি বা পত্রিকার কাজে ব্যবহার করতে পারবেন। উনি বলেছেন ম্যাক্রো ইকোনমিকে স্টেবল রেখে গ্রোথটা বৃদ্ধি করতে হবে, ইকোনমিক গ্রোথটা। তবে এই গ্রোথ হতে হবে ইনক্লুসিভ, যত ইনক্লুসিভ হবে তত এমপ্লয়মেন্টটাও বৃদ্ধি পাবে। বেশ কিছু কলকারখানা আমরা গত 1.5 বছরে বন্ধ হতে দেখেছি, পলিটিক্যাল আনস্টেবিলিটি সহ ডলার প্রাইসিং বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছে। ইকোনমিককে যদি বুস্ট আপ করতে হয় তবে এই কলকারখানাগুলোকে অবশ্যই চালু করতে হবে। এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ গ্রহণ করবেন। বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে একটা বড় বাধা হচ্ছে
হাই ইন্টারেস্ট রেট, এটা কিভাবে অ্যাড্রেস করা যায় সেটাও বাংলাদেশ ব্যাংক বিষয়টি তলিয়ে দেখবে। অবশ্যই প্রাইস স্টেবিলিটি এবং ইনফ্লেশন কন্ট্রোলের কথা বললাম, এটা তো প্রাইম একটা অবজেক্টিভ, এটাও বাংলাদেশ ব্যাংক দেখবে কিভাবে কন্ট্রোল করা যায়। সর্বোপরি কেন্দ্রীয় ব্যাংকে গুড গভর্নেন্সটা নিশ্চিত করার চেষ্টা করা হবে, চেষ্টা করা না, সফলও হতে হবে। কারণ গুড গভর্নেন্স যে কোনো প্রতিষ্ঠানের কর্ম পরিবেশ এবং তাদের যে মিশন কনসেপ্ট থাকে সেটা অ্যাচিভ করার জন্য প্রাইম অবজেক্টিভ। আমরা যদি গুড গভর্নেন্স কোনো প্রতিষ্ঠানে এনশিওর করতে না পারি, তবে কোনো প্রচেষ্টাই আসলে সফল হবে না। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকে যে বিভিন্ন ধরনের নোট পুট আপ হয় সিদ্ধান্ত গ্রহণের জন্য, এই সিদ্ধান্ত গ্রহণগুলো হবে অবজেক্টিভ বেসড আর কি, সাবজেক্টিভ ক্রাইটেরিয়া এখানে খুব বেশি বিবেচ্য হবে না, এবং চেষ্টা করা হবে যাতে কোনো প্রকার বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রদান না করা হয়। অর্থাৎ একই ধরনের কেসে পার্টি থেকে পার্টি যাতে কোনো সিদ্ধান্তের হেরফের না হয়। আমাদের কর্মকাণ্ড হবে সম্পূর্ণ রুল বেসড। কাজের গতি বাড়ানোর জন্য ডেলিগেশন অফ অথরিটি বাড়াতে হবে। কোনো কেস হয়তোবা এক্সিকিউটিভ ডাইরেক্টর পর্যায়ে নিষ্পত্তিযোগ্য হতে পারে, আমরা সেটাকে ডেপুটি গভর্নর পর্যায়ে পাঠিয়ে দিচ্ছি, কোনো কোনো ক্ষেত্রে ডেপুটি গভর্নর পর্যায়ে। এতে মনে হয় যে কাজের গতি নষ্ট হচ্ছে। এই জন্য ডেলিগেশন যদি বাড়িয়ে দেওয়া হয়, তবে যে কেস ডিজি স্যারের কাছে আসার কথা না সেগুলো ইডি পর্যায়ে নিষ্পত্তি হবে, যেগুলো গভর্নর পর্যায়ে আসার কথা না সেগুলো ডিজি পর্যায়ে নিষ্পত্তি হবে, যেগুলো ইডি পর্যায়ে আসার কথা না সেগুলো পরিচালক পর্যায়ে নিষ্পত্তি হবে। এইভাবে আমরা যদি অথরিটি দেই, অথরিটি পেলে যেটা হবে দায়িত্বশীলতা বৃদ্ধি পাবে। আমি যদি ভাবি যে আমার উপরে আমার বস আছে, তখন আমার সিদ্ধান্তর যে প্রপোজালটা দেওয়ার ক্ষেত্রে আমি খুব বেশি আমি হয়তো ব্রেড স্টর্মিং করি না, দায়িত্বটা আমি জাস্ট শিফট করে দিই উপরের দিকে। যখন আমার উপরই অথরিটি চলে আসবে, তখন আমি আরো অনেক বেশি ইম্প্যাক্ট অ্যানালাইসিস করব, ইনস এন্ড আউটস নিশ্চিত হয়ে আমি সিদ্ধান্ত প্রদান করব। কারণ আজকে যদি আমি পরিচালক হিসেবে সিদ্ধান্ত প্রদান করার সক্ষমতা অর্জন না করি, কালকে যখন নির্বাহী পরিচালক হব তখনও কিন্তু আমি নিজের পায়ে হিসেবে দাঁড়াতে পারবো না। এতে একই সাথে আমাদের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং শ্রমঘণ্টা, কাজের শ্রমঘণ্টা অনেক হ্রাস পাবে। বিভিন্ন সরকারি সংস্থার সাথে আমাদের কাজ করতে হয় অনেক কিছুতে। বিএফআইও একটা স্বতন্ত্র সংস্থা, এসএসসি, তারপর অর্থ মন্ত্রণালয় সহ এফআইটি, বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করতে। যখন এই কাজগুলো যে কোনো ইস্যুতে কাজ যখন সমন্বয়ের প্রয়োজন হবে আন্তঃসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, আমরা সমন্বয় রেখে করব। মানে নতুন একটি সরকার কোন একটি ইস্যুতে বাংলাদেশ ব্যাংক একটি রেগুলেটর হিসেবে এক ধরনের সিদ্ধান্ত দিচ্ছে, এসিসি আরেকটা রেগুলেটর হিসেবে জাস্ট অপোজিট সিদ্ধান্ত দিচ্ছে, যেটা সরকারকে হয়তোবা বিব্রতকর অবস্থায় ফেলতে পারে। এই জন্য যে সকল বিষয়ে আন্ত রেগুলেটর ইস্যু আসবে সেগুলো আমরা সমন্বয় করে কাজ করার চেষ্টা করব, যাতে কোনো বৈপরীত্য দেখা না আসে। সর্বোপরি উনি বাংলাদেশ ব্যাংকের ভাবমূর্তি সমুন্নত রাখার আশ্বাস দিয়ে সেইভাবে যাতে আমরা কাজ করি, সেইভাবে অনুপ্রাণিত করে উনি সবাইকে ধন্যবাদ জানান। এবং রমজান মাসে যেখানে স্বাভাবিকভাবে তৃষ্ণার্ত থাকা অবস্থায় আমাদের কথা বলতে সমস্যা হয়, তারপরেও আমরা কথা বলেছি, এজন্য উনি সবাইকে ধন্যবাদ জানিয়েছে এবং এইভাবেই সে প্রথম দিনে বাংলাদেশ ব্যাংকের তার সবার পরিসমাপ্তি ঘটেন। ধন্যবাদ। আমি জানতে চাচ্ছি যে গভর্নর মহোদয় কথা কম বলবেন, এটা তার একটা সিদ্ধান্ত, ঠিক আছে, কিন্তু এই যে উনি যে কথাগুলো আপনার মাধ্যমে আমাদের কাছে পাঠালেন, এখন আমাদের তো বেশ কিছু প্রশ্ন আছে। এখন এই প্রশ্নের উত্তর কে দিলে তো স্যার সেটা আমরা আপনার কাছে উত্তর চাই না, আমরা চাই গভর্নরের কাছে। গভর্নর আমার দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশের বর্তমান যে উত্তপ্ত পরিস্থিতি অর্থনীতি, ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম, মন ভালো থাক। এবং বিশেষ করে বাংলাদেশ ব্যাংকে তার অবস্থানটা এবং তার কর্মপরিকল্পনাটা নিজে যদি সাংবাদিকদের সাথে কথা বলেন, এরপর উনি কথা কম বলুক বেশি বলুক এটা ওনার দায়িত্ব, কিন্তু আমরা তো বেশি কথা চাই না, যতটুকু প্রয়োজন ততটুকুও কেন বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু প্রথম দিন আমাদের কথা বলবে, এখন উত্তর দিবে কি? আমি যে কথাটা বলছি সেটা আমার কথা না, আই এম জাস্ট এ মেসেঞ্জার। ধরে নিবেন আমার মুখ দিয়ে গভর্নর মহোদয়ের উক্তি বের হয়ে আসছে। হ্যাঁ, উনি যেহেতু আজকে উনি প্রথম অফিস, উনি অর্থমন্ত্রী তার যোগদান পত্রটি
দিতে অর্থ মন্ত্রণালয়ে যাবেন, কারণ আপনি অর্থ মন্ত্রণালয় তো 3:30 পর্যন্ত অফিস আওয়ার, অতএব এখন যদি উনি না যান তবে শুক্র শনি 2 দিনের একটা গ্যাপ সৃষ্টি হবে, স্বাভাবিকভাবে ঘুরে যেতে হবে। উনি আমাদেরকে বলেছেন প্রাথমিকভাবে যে আজকে তো তার প্রথম অফিস, তার কিছু ভিশন নিয়ে সে এসেছে। তার ভিশনের মধ্যে দুইটা ইস্যু আছে কিনা, একটা ইস্যু হলো যে সংস্কারগুলো পূর্ববর্তী সরকারের সময় হয়েছিল, সংস্কারগুলো কন্টিনিউশন থাকবে কিনা বা নতুনত্ব আসবে কিনা বা ওগুলো কাট হবে কিনা। স্বাভাবিক আমাদের একটা দাবি ছিল দীর্ঘদিনের, যেটা নিয়ে আমাদের পূর্ববর্তী গভর্নরের সাথে একটা আমাদের বিতর্ক ছিল, সেটা হলো আমাদের থার্ড ফ্লোরের প্রবেশ নিয়ে। এই বিষয় নিয়ে আপনারা তৃতীয় মানে আমাদের গভর্নর ফ্লোরের প্রবেশ নিয়ে আমাদের যে একটা বাধা ছিল, এটা উঠবে কিনা, এই বিষয়ে আপনাদের আলোচনা হয়েছে কিনা। প্রথম কথাটা বলি যে সকল সংস্কার কার্যক্রম শুরু হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়, বিগত গভর্নর স্যারের সময়, ওগুলো কন্টিনিউ হবে, এটাই স্বাভাবিক। ওইটার ব্যাপারে যেহেতু উনি কোনো মানে বিরুদ্ধচারণ করে কোনো বক্তব্য দেননি, বরঞ্চ উনি বলেছেন উনি বিগত সরকারের মানে অন্তর্বর্তী সরকারের এবং বিগত গভর্নর মহোদয়ের যে অ্যাচিভমেন্ট সেটাকে কিন্তু উনি স্বাগত জানিয়েছে। কারণ খাদের কিনারে পৌঁছে যাওয়া অর্থনীতিকে উনি ওখান থেকে বের করে একটা লো লেভেল হলেও একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করতে সক্ষম হয়েছে, এবং এই সক্ষমতার পাশাপাশি তো বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম অব্যাহত ছিল। অতএব ওই কর্মসূচিগুলো এখন মুখ থুবড়ে পড়বে এটা ভাবার কোনো কারণ নেই। উনি ওগুলি কন্টিনিউ করে যাবেন এবং এর সাথে হয়তো বা কোনো চেঞ্জ আসতে পারে, কোনো নতুন কোনো পারসেপশন যোগ হতে পারে, কারণ নতুন সরকারের তো কিছু পলিটিক্যাল এজেন্ডা থাকবে। ওনার তাদের একটা স্ট্র্যাটেজি থাকবে যে অর্থনীতিটাকে তারা কোথায় নিয়ে যেতে চায় এবং সেই অবস্থায় পৌঁছতে হলে তারা কিভাবে পরিচালিত করলে অর্থনীতি সেই টার্গেটে অ্যাচিভ করা সম্ভব হবে। অতএব সেইটাকে অ্যালাইন করে বাংলাদেশ ব্যাংক কাজ করবে, কিছু তো নতুনত্ব অবশ্যই থাকবেন। আর যেটা বললেন আজকে প্রথম দিনেই থার্ড ফ্লোরে আপনাদেরকে উনি স্বাগত জানিয়েছেন। অতএব যে অচলায়তন কিন্তু ভেঙেছে, কিন্তু এইটা রেগুলার ফেনোমেনা হবে না, কারণ উনি স্বাভাবিকভাবে বলেছেন আমরা যত আগে থেকে তার সম্পর্কে জানি উনি স্বল্পভাষী। হ্যাঁ, আর এখন যেহেতু উনি রেগুলেটর হয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, তার মুখ তা আগের চেয়ে আরো কম সচল থাকবে, এটা স্বাভাবিক। তবে মিডিয়া বান্ধব উনি থাকবেন, কেন্দ্রীয় ব্যাংক মিডিয়া বান্ধব না, এই মেসেজ যাতে না যায় এটাও আমার দ্বারা উনি আপনাদেরকে এনশিওর করতে বলেছেন। আমরা গতকালকে দেখলাম স্যার একটা অন্যরকম বাংলাদেশ ব্যাংক, সেখানে পাল্টা এরকম বলা যায়, যেমন যদি এইভাবে বলে স্যার আমরা দেখলাম এর আগে 3 জন কর্মকর্তাকে বদলি, সেই বদলির বিপরীতে মানববন্ধন, গভর্নরের বিদায়, আবার আপনি দেখলাম 5 জন কর্মকর্তার বদলি, এবং সেই বদলিগুলো খুবই সেন্সিটিভ, যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নর নাই। এটা আসলে অনুমোদন দিল এই নতুন গভর্নর এসে, এই যে বদলি বা এই যে উত্থান পতন হলো, এটাকে সে কি অ্যাড্রেস করছে কিনা, এটাকে মিলিয়ে আমার বাংলাদেশ ব্যাংকের শৃঙ্খলা ফেরাতে তার আসলে ইনিশিয়েটিভ গুলো কি হবে, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। তার দ্বিতীয় কোশ্চেনটাও একটু শুনে নেন। কালকে আমরা দেখলাম স্যার বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নরকে খুব খারাপভাবে বিতাড়িত হলো। এইভাবে আসাম স্পন্সরের যে ক্যারেক্টার বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এইভাবে বিদায়টা না নিলেও হতো। সরকার তো জানতো যে তাকে বিদায় করে দেওয়া হবে, তার সাথে একটা ন্যূনতম যোগাযোগ বা বিদায়টা একটু সুন্দর হতে পারতো। স্যার নতুন গভর্নর কি তার বিদায় নিয়েও কি এরকম কোনো কিছু হওয়ার সংখ্যা মানে থাকবে কিনা, আবার সে এটা নিয়ে কিভাবে দেখছে? এই দুইটা বিষয়, শৃঙ্খলা, অভ্যন্তরীণ শৃঙ্খলা, দ্বিতীয় হচ্ছে এই গভর্নর, সাবেক গভর্নর মানে সদ্য সাবেক গভর্নরের বিদায় বিষয়টি। একটু যোগ করে পরে মনে থাকবে না। গতকালকে কিছু কর্মকর্তা দৃশ্যমান, যারা এই যে মব যেটা বলা হয় আর কি, গভর্নর বিল্ডিং এ নিজে করেছে, তাদের বিরুদ্ধে এর আগে এই ধরনের ঘটনা ঘটছিল 5 আগস্টের পরে, এগুলো কন্টিনিউ ঘটে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা ওই কর্মকর্তাদের বিরুদ্ধে? আচ্ছা, গভর্নর মহোদয় তো আজকেই প্রথম যোগদান করলেন, যে আপনি প্রশাসনিক কোনো ইস্যু নিয়ে উনি কোনো কথা বলেননি। প্রথমেই একটা অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হয়েছেন এবং উনি কেন্দ্রীয় ব্যাংকের জন্য কি মানে ভিশন নিয়ে এসেছেন এবং তার পারসেপশনটা কি, উনি কিভাবে চায় কেন্দ্রীয় ব্যাংক চলুক, এবং একই সাথে শুধু কেন্দ্রীয় ব্যাংকের উপর না, টোটাল ইকোনমিটাকে সে কোথায় নিয়ে যেতে চায় এই ব্যাপারে তার কি পরিকল্পনা থাকবে, এটাকে শর্টলি উনি আমাদেরকে সাথে শেয়ার করেছেন। গতকালের ঘটনার বিষয়টা স্বাভাবিকভাবেই উনি উঠেনি, আলোচনাটা আসলে আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত ছিল না। তবে একটা কথা বলি যে আপনারা দেখেছেন যে আমাদের একটা ইলেকটেড বডি আছে কর্মকর্তা কর্মচারীদের, তারা বিভিন্ন স্বার্থর বিষয় নিয়ে ম্যানেজমেন্টের কাছে দাবি দাওয়া পেশ করে থাকেন। তো সরকারি চাকরির ক্ষেত্রে অন্যতম একটি মানে বলবো যে মোটিভেশনের জায়গা হচ্ছে পদোন্নতি। হ্যাঁ, তো আমরা দেখেছিলাম যে
বিগত গভর্নরের সময় কিছুটা স্থিমিত হয়ে গেছে, বিশেষ করে উচ্চ পদে আমাদের পদোন্নতিগুলো থমকে গিয়েছিল। এতে স্বাভাবিকভাবেই কর্মকর্তাদের মধ্যে একটা হতাশা ছিল। উপরের দিকে পদোন্নতি যখন বাধাগ্রস্ত হয় তার ইফেক্ট কিন্তু গ্রাসরুট লেভেল পর্যন্ত পৌঁছায়, কারণ উপরে একটি শূন্য পদের বিপরীতে নিচে প্রতিটি কর্মকর্তাই তার এগেনস্টে পদোন্নতির সুফল ভোগ করে থাকে। এই কারণে তারা কিছুটা মানে ক্ষোভ প্রকাশ করেছে। আর গভর্নর মহোদয়ের বিদায়ের সাথে স্বাভাবিকভাবে এটার কোনোই সম্পর্ক নেই। এটা ভাবার কোনো কারণ নেই যে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা গভর্নর মহোদয়ের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার কারণে সরকার তাকে সরিয়ে দিয়েছে। নিশ্চয়ই এমনটি বিষয় না, এটা একটা কোইন্সিডেন্ট হতে পারে, দুইটা সম্পূর্ণ পৃথক বিষয়। এখন নতুন গভর্নর মহোদয় এসে প্রথমেই বলেছেন আমি গুড গভর্নেন্স নিশ্চিত করতে চাই। একটি প্রতিষ্ঠানে যখন গুড গভর্নেন্স থাকে, একটি প্রতিষ্ঠানের যখন পদোন্নতি মেধাভিত্তিক হয় এবং পদোন্নতি স্বাভাবিক প্রক্রিয়ায় চলে, যখন সেখানে কোনো প্রকার অ্যাডমিনিস্ট্রেটিভ হস্তক্ষেপ না থাকে, তখন স্বাভাবিকভাবেই ওই প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কোনো ক্ষোভ সঞ্চার করার অবকাশ থাকে না। যার ফলে আর যেই মানে চিত্র আপনারা গতকাল বা তার আগে দেখেছেন, এই ধরনের চিত্র ভবিষ্যতেও দেখার কোনো আশঙ্কা আমরা দেখছি না। আমি আপনার কথাটা স্যার একটু মানে জোরালো প্রতিবাদ জানালাম এই কারণে, স্যার আপনি যেটাকে অস্বীকার করতে পারেন যে আমাদের সারোয়ার পাশে বসে আছে, আপনি ছিলেন না ওখানে, উনি তো ছিলেন। আপনি বললেন যে ওখানে প্রতিবাদ হয়েছে, কিন্তু সেটা স্যার প্রতিবাদ হয়েছে সত্য সকালে একটা সময় পর্যন্ত, কিন্তু অশ্লীল ভাষায় গালিগালাজ করা, মারামারি করা, আক্রমণের চেষ্টা করা, এগুলো ক্যামেরার সামনে হয়েছে, এগুলো আপনিও দেখার কথা। কিন্তু স্যার আপনারা এই বিষয়টাকে এভাবে এড়িয়ে যাওয়ার মাধ্যমে তাদেরকে আরো উস্কানি দিচ্ছেন, এটা খুবই দুঃখজনক। না না, প্রস্তুত কোন শৃঙ্খলা ভঙ্গ করবে এবং কেউকে আমরা প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই, কারণ তাতে তাদের কর্মকাণ্ডকে উৎসাহিত করা হবে এবং এই ধরনের পরিস্থিতি রিপিটেডলি ঘটতে থাকবে। অবশ্যই আমরা বিষয়টা আমাদের এইচআর আছে, তারা দেখবে যে এই ধরনের কর্মকাণ্ড কারা করেছেন, করার সাথে তাদের বিষয়টা তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা আশ্বাস দিচ্ছি যে কর্ম পরিবেশ বিনষ্ট করে অকারণে কেন্দ্রীয় ব্যাংকের ভিতরে মব সৃষ্টির মতো উদ্যোগ যাতে কখনোই কেউ করার ভবিষ্যতে সাহস না পায়, সেই পরিস্থিতিটা কেন্দ্রীয় ব্যাংক এনশিওর করবে। আমি মেহের হাসান বলছিলাম, স্যার আমার একটা প্রশ্ন, যেহেতু গভর্নর স্যার নাই, ওনাকে আমি প্রশ্ন করছি না, আমি আপনাকে করছি এজ এ বাংলাদেশ ব্যাংকের স্পোক পারসন হিসেবে। সেটা হচ্ছে একজন অর্থনীতিবিদ চলে গেলেন এবং একজন বিজনেসম্যান আসলেন গভর্নর হিসেবে, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের আপনাদের কর্মকর্তাদের অনুভূতি কি? আর আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে, একজন সোয়েটার ব্যবসায়ী ছিলেন, বর্তমানে গভর্নর হয়েছেন, তিনি যখন মুদ্রানীতি দিবেন সেই মুদ্রানীতি কেমন হতে পারে? ধন্যবাদ। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা আমরা বলি, সেই জিনিসটা কি থাকবে কিনা? উনি কি ওখানেও থাকছেন, এখানেও থাকছেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের একজন গভর্নর মহোদয় বিদায় নিয়েছেন, আমরা একজন গভর্নর মহোদয় পেয়েছি। আমাদের কাছে উভয়ই গভর্নর বলেই পরিচিত হবে। হ্যাঁ, এখানে কে কোন ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে কিনা, কে কোন ডিসিপ্লিনের, এটা আমাদের কাছে মূল বিষয় না। গভর্নর হিসেবে ওনার পারফরমেন্সটাই বড় কথা। আপনি বলেছেন মনিটারি পলিসির জন্য অর্থোডক্স ইকোনমিস্ট হতে হবে, এটা কোনো কারণ নাই, এটা কোনো রকেট সায়েন্স না। তাছাড়া গভর্নর মহোদয়ের তো সিদ্ধান্ত, এটা ডিক্টেটরশিপ না। উনি আমাদের এখানে রিসার্চ ডিপার্টমেন্ট আছে, প্লাস আরো কিছু ডিপার্টমেন্ট আছে যারা এই মনিটারি পলিসি তৈরির কাজে ব্যবহৃত হয়। অতএব গভর্নর মহোদয় একটা টিমের পার্ট হিসেবে এই কাজগুলো করবেন। এখানে ওনার ঘোষণার সাথে উনি কোন ডিসিপ্লিন থেকে এসেছেন এটা মোটেও বিবেচ্য বিষয় হবে না। আরেকটি বিষয়, উনি একজন বিজনেসম্যান, উনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন। বাংলাদেশ ব্যাংকেরও একটি কমিটির সাথে উনি কাজ করেছেন, বিজিএমই রিলেটেড, উনি স্টক এক্সচেঞ্জ, উনি রিহ্যাব, উনি এটা বিভিন্ন সংস্থার সাথে কাজ করেছেন। এর অর্থ হচ্ছে উনি একজন থিওরিটিশিয়ান নয়, উনি একটি প্র্যাকটিশনার। উনার গ্রাসরুট লেভেলে কাজ করার অভিজ্ঞতা আছে, অর্থাৎ উনি জনগণের পালস বুঝতে পারেন। জনগণের পালস বুঝতে পারা একজন গভর্নর অবশ্যই জনবান্ধব গভর্নর হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর উনি এখন যে সকল প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা আছে, স্বাভাবিক